আসসালামু আলাইকুম। তাহলে পর্যাবৃত্ত গতি এখান থেকে কিন্তু যে এ প্লাসের যে পরীক্ষা হয় সেখানে প্রশ্ন থাকে এবং আমরা বারবার বলছি একটু জাস্ট শিক্ষার্থীরা যদি সতর্কতার সাথে করে ইনশাআল্লাহ খুব সহজভাবে সে 10 নম্বর কারেক্ট করে ফেলতে পারবে। ওকে, তাহলে দেখি আমরা কি রয়েছে। একটা নিচের উদ্দীপকটি পড়তে হবে এবং প্রশ্নগুলোর উত্তর। একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। তার মানে কি? তার মানে হচ্ছে যে ভূপৃষ্ঠে এটা দোলনকাল টি সমান হচ্ছে 2 সেকেন্ড, কারণ সেকেন্ড দোলক তো সেই সরল দোলক যার দোলনকাল 2 সেকেন্ড। দোলকটিকে রাঙ্গামাটির একটা পাহাড়ে, রাঙ্গামাটির আমরা হচ্ছে একটা পাহাড়ের মধ্যে নিয়ে গিয়েছি। ওকে, নিয়ে যাওয়ার পরে দেখা গেল প্রতিদিন 25 সেকেন্ড সময় হারিয়েছে, কারণ আমরা জানি যত উপরে উঠে তত জি এর মান কী হতে থাকে? কমতে থাকে। এবং জি এর মান কমলে আমরা জানি যে দোলনকাল কী হতে থাকবে? যাকে বলবো যে বাড়তে থাকবে। জি কমছে, দোলনকাল বাড়ছে। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সময় যদি বলে যে হারিয়েছে তাহলে হচ্ছে হারানেও বললে হচ্ছে যোগ হবে, আর যদি বলে সময় লাভ করেছে তাহলে বিয়োগ। আবার বলছি, সময় হারায় মানে যোগ, সময় হারায় মানে যোগ। ওকে, এখন বলেছে যে স্পন্দন গতি কাকে বলে? সহজ কথা, পর্যাবৃত্ত গতি সম্পন্ন যে গতিপথ রয়েছে, পর্যাবৃত্ত গতির অর্ধেক যদি একদিকে হবে এবং বাকি অর্ধেক সময় পূর্ব দিকের বিপরীত দিকে যদি যায় তখন সেটাকে স্পন্দন গতি বলে। তার মানে কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণার গতিপথ যদি এমন হয় যেটি এর গতিপথের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক পূর্ব গতির বিপরীত দিকে গিয়েছে, বাকি অর্ধেক পূর্ব গতির কি বিপরীতে, বাকি অর্ধেক বিপরীত দিকে গিয়েছে, তখন সেটাকে বলে স্পন্দন গতি। খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট। সব দোলক সরল দোলক নয়। আচ্ছা, সরল দোলক মানেটা কি? সরল দোলক মানে যেখান থেকে ওই যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ সরলরৈখিক হয়, ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক এবং নির্দিষ্ট বিন্দু অভিমুখী। ত্বরণ এবং সরণ হচ্ছে পরস্পর সমানুপাতিক এবং নির্দিষ্ট বিন্দু অভিমুখী। এইটা যদি হয় তখন সেই দোলকটাকে আমরা বলি সরল দোলক, এবং সেইটার হচ্ছে যে বলেছে যে সব দোলক সরল দোলক নয়। অবশ্যই, কারণ সব দোলক থেকে যে ত্বরণ হয় সেটা সরণের সমানুপাতিক হবে এরকম কোনো গ্যারান্টি নেই, এবং নির্দিষ্ট বিন্দু অভিমুখ হবে এটারও কোনো গ্যারান্টি নেই। এই গ্যারান্টি শুধু কার বেলায় রয়েছে? সরল দোলকের বেলায় রয়েছে, অন্য দোলকের ক্ষেত্রে নেই। এইখানে সব দোলক সরল দোলক নয়। ওকে, আচ্ছা, এখন বলেছে পাহাড়টির উচ্চতা নির্ণয় করে। খুবই বেসিক জিনিস এবং আমরা জানি যে খুব ইজি ওয়েতে আমরা কারেক্ট করে ফেলতে পারবো। কীভাবে করবো একটু খেয়াল করে দেখি যে এটা খুবই ইজি ওয়েতে কীভাবে আমরা করতে পারি। আচ্ছা, এখন যখন উচ্চতা নির্ণয় করতে বলবে তার মানে আমাদের মাথায় রাখতে হবে যে এই ফর্মুলাতে আগে আমরা চলে যাব। T1 ভাগ T2 ইকুয়াল, আমরা জানি টি সমান, আমরা প্রত্যেকেই জানি যে 2π√L ভাগ জি। তাহলে এখান থেকে আমরা জানি টি এর সাথে জি এর সম্পর্কটা কিছু করলো ব্যস্ত অনুপাতিক। তাহলে ব্যস্ত অনুপাতিক কীরকম? বর্গমূলের। তাহলে এখানে হচ্ছে উপরে হচ্ছে √G2 ডিভাইডেড বাই G1। আচ্ছা, অনেকে বলবে G2 আর G1 কেন আনলেন? কারণটা হচ্ছে আমরা জানি মহাকর্ষ বিকর্ষ সূত্র থেকে G সমান GM ভাগ R স্কয়ার, এবং এইটা থেকে আমরা ইচ্ছে করলে এই আর যে রয়েছে ব্যাসার্ধ, আমরা যদি হচ্ছে উচ্চতা আনি এখানে R প্লাস এইচ হোল স্কয়ার, সেই সূত্র কাজে লাগাবো। কীভাবে লাগাতে পারি? এখানে আমরা একটু করে G2 সমান হচ্ছে GM ডিভাইডেড বাই হচ্ছে R প্লাস এইচ হোল স্কয়ার। ওকে, ফাইন। আর G1 সমান হচ্ছে GM ডিভাইডেড বাই R স্কয়ার, এবং আমরা প্রত্যেকে জানি আর হচ্ছে ব্যাসার্ধ, যেটা 6400 কিলোমিটার, মিটারে করলে এটাকে 1000 দিয়ে গুণ করবো। ওকে, ফাইন। √ওভার আমি করে ফেলি GM ডিভাইডেড বাই হচ্ছে R প্লাস এইচ হোল স্কয়ার গুণন এখানে উপরে চলে যাবে হচ্ছে জি, এই যে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি তো, উপরে চলে যাবে হচ্ছে ওই জিএমটা নিচে চলে আসবে আর এই আর স্কয়ারটা উপরে চলে যাবে। তাহলে জিএম কাটলাম, এটা হচ্ছে √R স্কয়ার ডিভাইডেড বাই কি হচ্ছে R প্লাস এইচ হোল স্কয়ার। ওকে, আর স্কয়ার আর প্লাস এইচ হোল স্কয়ার। এখানে একটা জিনিস বলি, এই রুট স্কোয়ার আমরা ইচ্ছা করলে এইটাকে এইভাবে লিখতে পারি না, √R ডিভাইডেড বাই হচ্ছে R প্লাস এইচ হোল স্কয়ার। এই স্কোয়ার রুট কাটা গেলে কি থাকবে? যে কেউ বলবে যে ভাই R ডিভাইডেড বাই R প্লাস এইচ। আচ্ছা, আমি একটা সহজ কথা বলে রাখি, আমরা সবসময় ক্যালকুলেশনগুলো একই ফরম্যাটে করব। তাহলে কি হবে? দেখা যাবে যে আমাদের ব্রেইনে একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে এবং খুব সহজে আমরা হচ্ছে পরীক্ষার হলো কারেক্ট করে ফেলতে পারবো। তো এখানে T1 ভাগ T2 রয়েছে না, এটাকে আমরা একটু উল্টায় দিই। উল্টায় দিলে কী হবে? T2 উপরে চলে যাবে, নিচে T1। আর এই যে এখানে R ডিভাইডেড বাই R প্লাস এইচ আছে না, এটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? উপরে চলে যাবে R প্লাস এইচ ডিভাইডেড বাই R। আচ্ছা, এখন অনেকে বলতে পারবে T1 কোনটা? T1 সবসময় ভূপৃষ্ঠে, তার আমরা জানি T1 হচ্ছে 2 সেকেন্ড, বলছে যে একটু সেকেন্ড দোলক 2 সেকেন্ড। আচ্ছা, এখন অনেকে বলবে T2 কীভাবে বের করবো? খুব সহজ। কীভাবে করবো? খুবই সহজ। বলেছে এক পাহাড়ের উপরে নিয়ে গেলে প্রতিদিন 25 সেকেন্ড সময় হারায়। প্রতিদিন মানে কি? প্রতিদিন মানে 86,400 সেকেন্ড। বলেছে 25 সেকেন্ড সময় হারায়। 25 সেকেন্ড মানে কি? ও, 86,400-র সাথে 25 যোগ। যদি কোনো কারণে যদি বলতো 25 সেকেন্ড সময় লাভ করে তাহলে ওইটা থেকে বিয়োগ। হারালে বললে যোগ, আর যদি লাভ করে বললে বিয়োগ। আবার বলছে হারালে বললে যোগ,
হারালে বললে যোগ, হস খেয়াল রাখবো, হতে হারানো আর যতে যোগ, জাস্ট খেয়াল রাখার জন্য। তাহলে আমি কি করবো, 86,400, যেহেতু এটা বলছে প্রতিদিন, যদি বলতো 1 ঘন্টা তাহলে 3600-র সাথে এটা যোগ বিয়োগটা হইতো। যদি বলতে হচ্ছে যে 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টায় যেই সময়টা সেটার সাথে এটা যোগ বিয়োগ হতো। বেসিক এই কনসেপশনটা যাতে খেয়াল থাকে। তাহলে T2 হচ্ছে কত, এখানে 86,400 এর সাথে 25 সেকেন্ড হারায় মানে যোগ হবে 25 যোগ। এখন বলতে পারে আমরা যে ভাই এখানে কতটা দোলন দিবে, আমরা জানি নর্মালি একটা সেকেন্ড দোলক প্রতিটা দোলনে কত টাইম লাগে, 2 সেকেন্ড। তার মানে 86,400 সেকেন্ডে কতটা দোলন দেবে, 2 দিয়ে ওটা ভাগ করলে 43,200। এটা যদি ক্যালকুলেশন করি আমরা সম্ভবত 2.00057 এরকম কত জানি একটা মান আছে, 5787 সম্ভবত 5787। আমরা এটা ক্যালকুলেশন করবো, বাস হয়ে যাবে। তাহলে T2 এর মানটা আমরা পেয়েছি, আর T1 এর মান তো আমরা জানি 2। এখন এইখানে আমরা যদি ক্যালকুলেশন করি, এই যে এখানে R+H/R, এটা কি হবে ক্যালকুলেশনটা, আমি একটু উপরগুলো মুছে ফেললাম। একদম বেসিক জিনিস, এবং আমার মনে হয় যে প্রত্যেকে ইনশাল্লাহ কারেক্ট করে ফেলতে পারবে। বা এখানে আমরা করলাম T2/T1 ইকুয়াল হচ্ছে 1+H/R। যে কেউ বলবে ভাই এটা তো এখন বুঝেই ফেলেছে, H/R সমান হচ্ছে T2/T1 বিয়োগ হচ্ছে 1। অতএব H সমান হচ্ছে আমরা জানি T2/T1 বিয়োগ 1 গুণন হচ্ছে আর মানে হচ্ছে 6400 কিলোমিটার। গোটাল ক্যালকুলেশনগুলো আমরা মানটাও জানি, 1851.84 মিটার। মাইন্ড ইট, এই এককটা কিন্তু বের হচ্ছে মিটারে। কিসে হচ্ছে, মিটারে। কেউ যদি সেটাকে কিলোমিটার করতে চায় করবে, কিন্তু মিটারে এককটা বের হচ্ছে, কারণ সব কিছু মিটারে ক্যালকুলেশন আমরা করছি। বেসিক এই জিনিসগুলোতে কিন্তু আমরা ভুল করবো না ইনশাল্লাহ। তাহলে আবার বলছি, T1/T2 ইকুয়াল হচ্ছে কি √G2/G1, G সমান GM/R² ক্যালকুলেশন করে করে এইভাবে এসেছে। তাহলে পাহাড়টির উচ্চতা আমরা বের করে ফেলেছি। এরপরে বলেছে পাহাড়টিতে দোলনকাল ভূপৃষ্ঠের ন্যায় পেতে হলে, ভূপৃষ্ঠের ন্যায় মানে কি, ভূপৃষ্ঠে যেমন 2 সেকেন্ড, এখানে তো দোলনকাল হচ্ছে আমরা দেখছি যে 2.00587 একটু দোলনকাল বেড়ে গেছে। তার মানে ভূপৃষ্ঠের সমান করতে গেলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, একটা বেসিক কথা বলি। আমরা কিন্তু অভিকর্ষ স্তরণ আল্লাহ নিজের কন্ট্রোলে রাখছে, এটা আমরা কম বেশি করতে পারবো না, যেখানে যেটা আছেই। কিন্তু আমরা কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ করতে পারি, কার্যকর দৈর্ঘ্য। তাহলে কার্যকর দৈর্ঘ্য যদি আমি চেঞ্জ করতে চাই কীভাবে করবো? আচ্ছা, কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ করার ক্ষেত্রে ফর্মুলাটা কী হতে পারে, আমরা একটু বেসিক কাজে লাগাই। আমরা জানি, প্রত্যেকে আমরা জানি যে এই ফর্মুলা, বেসিক ফর্মুলা জানি, T সমান 2π√L/G। এখান থেকে যদি আমি জাস্ট বেসিকটা করি, T² সমান হচ্ছে 4π² L/G। এখান থেকে যদি আমি বের করি, L সমান হচ্ছে T²G/4π²। আমরা জানি যে ভূপৃষ্ঠে T সমান দোলন কাছে 2² গুণন G হচ্ছে 9.84 গুণন পাই হচ্ছে 3.1416। এটাকে যদি স্কোয়ার করি তাহলে দোলনকাল আমরা 0.9929 এরকম একটা মিটার পাবো। এই যে কার্যকর দৈর্ঘ্যের যে এইটাই পেয়েছি, এটা হচ্ছে ভূপৃষ্ঠে। এখন বলেছে যে পাহাড়টিতে দোলনকাল ভূপৃষ্ঠের ন্যায়, তার মানে পাহাড়টিতে যদি আমি দোলনকাল ভূপৃষ্ঠের ন্যায় করতে চাই, তাহলে আমাকে এর কার্যকর দৈর্ঘ্য কম বেশি করতে হবে। আচ্ছা, কার্যকর দৈর্ঘ্যের আমি কম বেশি যে করবো, এটা আমি তাহলে কোন ফর্মুলা কাজে লাগাবো? খুবই সহজ। আমরা জানি যে এই যে কার্যকর দৈর্ঘ্য এল না, এর সাথে জি এর একটা সম্পর্ক আছে। কীরকম সম্পর্ক আমরা একটু দেখি। এটা কিন্তু আমরা ঘ নাম্বার আনসারের মধ্যে চলে গিয়েছি, যে ভূপৃষ্ঠে আমরা জানলাম যে সেই বস্তুটা কার্যকর দৈর্ঘ্য এত। এখন বলেছে দোলনকাল ভূপৃষ্ঠের ন্যায় পেতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? কার্যকর দৈর্ঘ্য তো কম বেশি করতে হবে। তাহলে আমি করবো কী করে? আচ্ছা, কিভাবে করব সেটা আমরা এখানে 0.9929 করেছি। আমরা একটু তার পরের পৃষ্ঠা ইচ্ছা করলে যেতে পারি। আচ্ছা, এখানেও থাকলে হতো। আচ্ছা, হ্যাঁ, এখানে থাকলেও হবে, সমস্যা নেই, যেহেতু মুছেই দিয়েছি আমরা। তাহলে 0.9929 পেয়েছি আমি কার্যকর দৈর্ঘ্য। L1 সমান পেয়েছি কিন্তু 0.9929। আচ্ছা, এখন আমরা জানি যে এখান থেকে T সমান 2π√L/G না। আমি আরেকবার একটু বেসিকটা বুঝাই দিই। এটাকে আমি যদি স্কোয়ার করি, এটা হচ্ছে 4π²L/G। এখানে যদি আমি ইচ্ছা করি 4π²L সমান হচ্ছে GT², বা এই যে L সমান হচ্ছে G উপরে হচ্ছে T²/4π²। এই গোটালটা ধ্রুবক ধরলে L আর G হচ্ছে সমানুপাতিক। L এবং G কি সমানুপাতিক? সমানুপাতিক মানে একই লাইনে হবে। আবার বলছি, সমানুপাতিক মানে হচ্ছে একই লাইনে হবে। এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। তার মানে কি, আমি যদি ফর্মুলাটা করি L1/L2 এগুলো হচ্ছে G1/G2 সমানুপাতিক। ওকে, আচ্ছা, এখন আমরা জানি G এর ফর্মুলাটা কি, যে কেবল হয়ে G হচ্ছে GM/ হচ্ছে এক্স্যাক্টলি R², আর G2 মানে হচ্ছে এই যে GM/ হচ্ছে R+H² এক্স্যাক্টলি। একটু খেয়াল করি আমরা, কারণ G1 মানে হচ্ছে ভূপৃষ্ঠ, আর G2 মানে হচ্ছে ওই যে যেটা হচ্ছে যে রাঙ্গামাটিতে হচ্ছে যে উচ্চতাটা আছে সেটা। আমরা নিশ্চয়ই ক্যালকুলেশনটা প্রত্যেকে বুঝে ফেলেছি। আচ্ছা, এইখান থেকে আমরা যেটা করব,
L1 এর মানটা কিন্তু আমরা জানি। L1 এর মান আমরা কীভাবে জানি? যে L1 এর মান হচ্ছে একটু আগে আমি বের করেছিলাম 0.9929 মিটার। এখন আমাকে বের করতে হবে L2 এর মানটা কত। L2 এর মানটা কত? এখন বলবেন যে ভাই তাহলে এই জিনিসগুলো কী করবো, এখানে কী করছি এখন আমরা একটু খেয়াল করবো, তাহলে ইনশাল্লাহ বুঝে ফেলবো। ওকে, এটা আমি একটু মুছে ফেলছি অর্ধেক অংশ, এবং এই টাইপের অঙ্ক করলে ইনশাআল্লাহ আমরা কমন পেয়ে যাব। ওকে, তাহলে আমরা কী করছি এখানে আমরা খেয়াল করি, নিচে রয়েছে L1 ডিভাইডেড বাই হচ্ছে L2 ইকুয়াল হচ্ছে এখানে GM ডিভাইডেড বাই R স্কোয়ার গুণন হচ্ছে উপরে চলে গেল কি R প্লাস এইচ হোল স্কোয়ার, নিচে হচ্ছে GM। তাহলে GM কেটে দিলাম, এখানে হচ্ছে উপরে থাকতেছে R প্লাস এইচ, নিচে হচ্ছে আর টোটালটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে ফাইন। এখানে আমরা কি করতে পারি, আমরা জানি ইচ্ছা করলে যে আর মানে হচ্ছে 6400 কিলোমিটার, এটার সাথে গুণ করলাম আমি হচ্ছে 10⁻³ এটা মিটার করার জন্য। এখানে 6400 গুণন 10⁻³ প্লাস এইচ মানে ওই যে একটু আগে আমরা বের করছিলাম না 1881 না কত যেন একটা মান পেয়েছিলাম আমরা, 1851.81। এই গোটালটার উপরে আমরা কি করলাম, একটা স্কোয়ার দিলাম। ওকে, এখন এখানে আমাকে বলতে কি L2 এর মান বের করবো। তাই L2 ভাগ L1 যদি করি, এখানে L1 ভাগ L2 ছিল, তাহলে উপরে L2 নিচে L1, তাহলে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। এবং আমি জানি যে একদম মানগুলো আমরা ইচ্ছা করলে বেসিক ক্যালকুলেশন করে ফেললে আমরা দেখবো যে নিচের মানটা উপরে 6400 গুণন 10⁻³ আর নিচে হচ্ছে 6400 গুণন 10⁻³ প্লাস হচ্ছে 1851.81। এই টোটালটার উপরে স্কোয়ার রয়েছে। এটা সায়েন্টিফিক ক্যালকুলেটারে যে আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখতে পাবো খুব ইন্টারেস্টিং জিনিস, যে এইখানে এই খেয়াল করবো L2 ভাগ L1 সমান এই ক্যালকুলেশনের যে মানটা, এটা সম্ভবত আমরা মানটাও আগে আমরা ক্যালকুলেশন করেছি 0.9994 এরকম একটা সম্ভবত মান চলে আসে। ঠিক আছে, ওকে আচ্ছা। এখন যেটা হয়েছে এই গোটাল জিনিসটা এটা মান পেয়েছি না, এর সাথে L1 এর মান কিন্তু আমরা জানি 0.9929। তাহলে আমি L2 এর মানটা বের করবো। অতএব এখানে লিখছি L2 সমান হচ্ছে 0.9994 গুণন L1 এর মানটা কত 0.9929। এটা যদি ক্যালকুলেশন করি সম্ভবত 0.9923 এরকম একটা মান আসে সম্ভবত, আমরা ক্যালকুলেশন করলে বুঝে ফেলবো। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এইটা হচ্ছে 0.9923 আর এটা হচ্ছে 0.9929। তাহলে আমি যদি L1 থেকে L2 বিয়োগ করি, তাহলে হচ্ছে আমার ডেল্টা L সমান হচ্ছে L2 বিয়োগ হচ্ছে L1। আমরা যদি ক্যালকুলেটর করি 0.9923 বিয়োগ 0.9929 ক্যালকুলেশন করলে সম্ভবত 0.000123 হ্যাঁ সম্ভবত 6, এবং তার একটা মাইনাস চিহ্ন আসবে, কেননা এটা 23, এটা 29 থেকে মানে 23 থেকে 29 বিয়োগ করলে একটা মাইনাস চিহ্ন। এই মাইনাসটা মানে হচ্ছে কার্যকর দৈর্ঘ্য আমাকে কমাতে হবে। কি করতে হবে? কমাতে হবে। আমি আবার বলছি, এই টাইপের প্রশ্ন আমাদের খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। এখানে তাহলে আমরা কি পেয়েছি, যে এখানে কার্যকর দৈর্ঘ্য হচ্ছে কমাতে হচ্ছে, এবং কমানোর কারণে এখানে মাইনাস। এবং খুব ইম্পর্টেন্ট জিনিস আমি একটু বারবার বলি, সময় যদি বলে হারিয়েছে মানে যোগ, আর যদি বলে সময় লাগলো মানে সময় লাভ করেছে তাহলে হচ্ছে কি বিয়োগ। এবং খেয়াল রাখতে হবে যে ক্যালকুলেশনটা এখানে যদি বলে একদিন তাহলে হচ্ছে 86,400, যদি বলে 1 ঘন্টা 3600 সাথে ক্যালকুলেশন, যদি বলে 12 ঘন্টা তাহলে 43,200, মানে যেই টাইমটা বললো। যদি বলে যে হচ্ছে 5 ঘন্টা তাহলে প্রতি ঘন্টায় 3600 সেকেন্ড, ওটাকে 5 দিয়ে গুণ করবো। এই বেসিকটা মাথায় রাখবো। তাহলে আমি আরেকবার একটু খেয়াল করে দিই যাতে প্রত্যেকে ইনশাল্লাহ মাথায় নিয়ে আসতে পারে। আরেকবার, স্পন্দন গতি কি, যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ যদি এমন হয় যে অর্ধেক সময় যেদিকে গেল বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে, তাহলে এটা স্পন্দন। সব সরল দোলক নয়, কারণ সরল দোলক থেকে যেই এর বৈশিষ্ট্য হচ্ছে এর গতিটা মানে ত্বরণ সরণের সমানুপাতি এবং নির্দিষ্ট বিন্দু অভিমুখী। সব সরল দোলক থেকে এই বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে পাওয়া যায় না। তার মানে ত্বরণ সরণের সমানুপাতি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে এরকম কোনো কথা নেই। পাহাড়টির উচ্চতা আমরা নির্ণয় করলাম কীভাবে, আরেকবার একটু খেয়াল করাই দিচ্ছি। আমি আবার বলছি, গ নম্বরটা আমরা এইভাবে করেছি। পাহাড়টির উচ্চতা আমরা বের করেছিলাম এরকম যে ঠিক আছে, এটা হচ্ছে T1 ভাগ T2 ইকুয়াল আমরা জানি যে G2 ভাগ G1। এখান থেকে আমরা হচ্ছে G2 মানে হচ্ছে GM ডিভাইডেড বাই হচ্ছে R প্লাস এইচ হোল স্কোয়ার। আবার খেয়াল করেছি G1 সমান হচ্ছে GM ডিভাইড বাই R স্কোয়ার। ক্যালকুলেশন করে এইখান থেকে আমরা এই যে এইচ এর মানটা পেয়েছিলাম সম্ভবত 1851.81 মিটার। বারবার বলছি মিটার, এটাকে পরে কিলোমিটার চাইলে কনভার্ট করতে পারি।
এরপরে যেটা আমরা বলেছি যে দোলনকাল ভূপৃষ্ঠের ন্যায় পেতে গেলে খ নাম্বারটা আমরা কি করেছি, ভূপৃষ্ঠের ন্যায় কেউ যদি দোলনকাল পেতে চায় তাহলে তাকে আগে জানতে হবে যে ভূপৃষ্ঠে তার কার্যকর দৈর্ঘ্য কত। আমরা জানি টি সমান 2π√L/g। এই ক্যালকুলেশন থেকে জি এল এর মান যেটা আমরা পেয়েছি সেই এলটাকে আমরা পরে L1 ধরেছি, এটা পেয়েছি 0.9929 মিটার। এরপরে আমরা যেটা করেছি সেটি হচ্ছে T1, এরপরে করেছি যেটা সেটা হচ্ছে T1/T2 ইকুয়াল হচ্ছে G1/G2, এবং জি সমান আমরা জানি Gm/r², হ্যাঁ, আর G2 মানে তার মানে হচ্ছে Gm/r+h হোল স্কয়ার। এখানে এইচ এর মানটা যেহেতু আমরা আগে পেয়েছিলাম এই যে এই মানটা বসিয়েছি, এবং বসিয়ে যেই কাজটা করেছি আবার বলছি এই T2টা আমরা কীভাবে বের করেছি, 25 সেকেন্ড সময় হারায় কত, একদিন, তারপরে 43,200-র সাথে 25 আমি হারিয়েছে মানে যোগ করেছি, যোগ করে সরি একদিন বলতে হচ্ছে 86,400 যে রয়েছে তার সাথে 25 সেকেন্ড যোগ করেছি, এটা হচ্ছে 43,200টা দোলনের জন্য এই সময়। অর্থাৎ একটা দোলনের জন্য যেটা সেটা হচ্ছে 86,425কে আমি 43,200 দিয়ে ভাগ করলে সব 2.0005727 এরকম একটা মান পেয়েছিলাম। এই T1 T2 শেষে একদম বসালাম, এবং বসানোর পরে আমি যেটা করেছি সেটি কি আমাদের যে মূল লক্ষ্য ছিল, সেই মূল লক্ষ্যটা কি, মূল লক্ষ্যটা হচ্ছে যে আমাদের এখান থেকে বলেছে যে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যবস্থা এখানে আমি একটু বলে রাখি, পরের অংশটা যে T1 T2 দিয়ে করিনি, এটা সরি T1 T2 না, এটা আমি কি বলছি, অংশটা করেছিলাম L1/L2 সমান হচ্ছে G1/G2। তাড়াতাড়ি বোঝাতে গিয়ে সব, হ্যাঁ, তাহলে L1L2 সমান G1G2, কারণ টি এর সাথে তো জি এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখানে L1 এর মানটা তো আমরা প্রত্যেকেই জানি 0.9929, আর L2 এর যে মানটা সেইটা যখন বের করলাম, করার পরে ডেল এল সমান হচ্ছে L2 মাইনাস L1 করে আমরা পেয়েছি সম্ভবত মাইনাস ছিল 0.0006 মিটার। এবং এখানে একটা জিনিস বলে রাখি, কাউকে যদি বলে শতকরা পরিবর্তন কত, তাহলে কিচ্ছু না, শতকরা মানে হচ্ছে 0.9929 পরিবর্তন হয়েছে 0.0006, অতএব 1-এ পরিবর্তন কত হবে, অতএব 100-তে পরিবর্তন কত হবে। ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে করি, যে কোনো প্রশ্ন আসলে ইনশাআল্লাহ আমরা কারেক্ট করে ফেলতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।